জানো কিছু হলে তো বলবো। কিছু না হলে আলিফ ভাইয়া কেন বললো ভাইয়া তোকে ভালোবাসে? আরে শাকচুন্নি, তা আমি কি করে বলবো? আমি নিজেই তো জানি না ওই বোবা বান্দরটা যে আমাকে ভালোবাসে। ওই বোবা বান্দর, কবে থেকে তুই আমাকে ভালোবাসিস? তুই তো আমাকে এই 2 দিন হলো দেখলি, এর মধ্যেই ভালোবেসে ফেললি। আর একবার তুই করে বললে একটা থাপ্পড় দিব। ভালোবাসতে কাউকে চেনা জানার প্রয়োজন হয় না। আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। যেই দিন তুমি গ্রামে আসছিলা, ওই দিন হাঁটতে না পেরে রাস্তায় বসে গেছিলা, ওখানে তোমাকে প্রথম দেখেছি। রাতে যখন তুমি ঘুমিয়েছিলা, তখনও আমি তোমার রুমে গিয়েছিলাম। ঘুমিয়ে থাকলে যে তোমাকে কি মায়াবী লাগে তা বলে বোঝাতে পারবো না। যখন ডাইনিং টেবিলে বসে বুঝতে পারলাম তুমি আমার প্রতি একটু দুর্বল, তখন থেকে তোমার সাথে অ্যাক্টিং শুরু করে দিলাম। ওই দিন যখন তুমি খোলা চুলে গান গিয়ে নাচতে নাচতে ছাদে গিয়েছিলা, তখন ইচ্ছে করেছিল তোমার সাথে কথা বলতে, তোমাকে একটু কাছ থেকে দেখতে। তাহলে আপনি আমার সাথে এতদিন অ্যাক্টিং করেছিলেন, আপনি ফার্স্ট থেকেই আমাকে লাইক করতেন, তাই না? হ্যাঁ, আমি তো তোমাকে ফার্স্ট দেখাতেই ভালোবেসে ফেলেছি। ফার্স্ট দেখাতেই ফার্স্ট লাভ। কিন্তু আমার তো বয়ফ্রেন্ড আছে। কি, তোর বফও আছে? আর তাও আমাকে বললি না? আমি থাকবো না, আমি এখনই এই সাপ থেকে ঝাঁপ দিয়ে মরে যাব। আরে শাকচুন্নি, তোর এত কষ্ট করতে হবে না, আয় আমি তোকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিই। তোমার বিএফ নেই এটা তো ক্লিয়ার হয়ে গেল। আর থাকলেও আমার কোনো প্রবলেম ছিল না। বিয়ের আগে মেয়েদের এমন 2-4টা বিএফ থাকেই, বিয়ের পর সব বিএফ পালিয়ে যাবে। বিয়ের পর মানে? আমাদের বিয়ের পর তো আর তোমার বিয়ে থাকবে না, তাই না? আমাদের বিয়ে? আমি আপনাকে বিয়ে করব কেন? আমি কখনো আপনার মতো বোবা বান্দরকে বিয়ে করব না। প্রথম থেকেই ক্রাশ খাইছস, এখন ক্রাশ এসে বিয়ের জন্য প্রপোজাল দিলে আর তুই ভাবনেছিস? ঠিক বলছো জান্নাত আপু। এতদিন আমার পিছনে হাত ধুয়ে পড়েছিল, আর এখন আমি ওকে ভালোবাসি এটা জানার পর ভাব নিচ্ছে। তুই আদৌ আমার ফ্রেন্ড? আমি তো ফার্স্ট দেখাতেই ক্রাশ খাইছিলাম। আমার ক্রাশ যদি অ্যাক্টিং করতে পারে তাহলে আমি পারবো না কেন? চান্দু, এতদিন আমি তোমার পেছনে ঘুরেছি, এখন তুমি আমার পেছনে ঘুরো। এভাবে ফুপির বাসায় কিছুদিন কেটে গেল ওদের। কিছুদিন পরেই স্বামীহার রেজাল্ট দিবে, তাই বাবাই স্বামীহাকে বাসায় চলে যেতে বলেছি। সামিহা, তুমি সত্যি চলে যাবে? বাবাই বলছে। আর আমি তো এখানে সব সময় থাকতে পারবো না, আমাকে কলেজে অ্যাডমিশন নিতে হবে। ঢাকা গিয়ে তুমি আমাকে ভুলে যাবে না তো? ঢাকা কেন, এই পৃথিবী থেকে চলে গেলেও আমি তোমাকে ভুলবো না। আর তুমিও তো ঢাকা যাবে। আমাদের বাসা তো তোমাদের বাসা থেকে অনেক দূরে। দূরে থাকো তো কি, আমরা মাঝে মাঝে দেখা করব। এভাবে অনেক কথা হলো তাদের মাঝে। এবার ঢাকায় ফেরার পালা। ওরা ঢাকায় ফিরে আসলো। কয়েকদিন পর রেজাল্ট দিল। স্বামীহা আর জান্নাত একই কলেজে অ্যাডমিশন নিয়েছে। স্বামীহা আর আলিফের রিলেশন ভালোই চলছে। কয়েকদিন পর স্বামীহা আর আলিফ একটা পার্কে দেখা করতে আসছে। আচ্ছা আলিফ, তোমার ফ্যামিলি থেকে কি আমাকে মেনে নেবে? কেন নেবে না? আমার বাবা মা তো ওনাদের ছেলের জন্য তোমার মতো একটা পেতনি বৌমা চায়। পেতনি বৌমা? তুমি আবারও আমাকে পেতনি বললা? যাও যাও, তোমার সাথে কথা নাই। জানেমান, আমাকে ছেড়ে যেও না। তোমার মতো পেতনিটাকে ছাড়া যে আমি বাঁচবো না। তোমাকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে না পেরে মারা যাব। আর একবার মারা যাওয়ার কথা বললে আমি নিজেই তোমাকে গলা টিপে মেরে ফেলবো। জান, আর কিছুক্ষণ এভাবে আমার দিকে রাগে লোক নিয়ে তাকিয়ে থাকলে আমি এমনিতেই মারা যাব। আলিফ, আবার? কয়েক মাস পর আলিফ ওর বাসায় স্বামীহার সাথে রিলেশনের কথা বলে দেয়। ওর ফ্যামিলির সবাই মেনে নেয়। স্বামীহাও বাবাইকে সবকিছু বলে দেয়। বাবাই ফার্স্টে না মানলেও একমাত্র মেয়ের আবদার ও সুখের কথা ভেবে বাবাই এসব মেনে নেয়। অবশেষে আজ আলিফ প্রথমবার স্বামীহার বাসায় আসবে ওর ফ্যামিলির সাথে দেখা করতে। কি রে, এমন করছিস কেন? টেনশন আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আর তুই জিজ্ঞেস করছিস এমন করছিস কেন? আরে টেনশন নিস না, দেখবি আঙ্কেল ঠিকই আলিফ ভাইয়াকে পছন্দ করবে। জানো, তাই যেন হয়। কখন আসবে আলিফ? আজ আমার অনেক নার্ভাস লাগছে। বাবাই আলিফকে মেনে নিয়েছে, পরেও। হঠাৎ করে জান্নাত বলা থামিয়ে দিল। তানভীর বাকিটা শোনার জন্য জান্নাতের মুখের দিকে তাকিয়ে আছে। কিন্তু এর মধ্যে শিয়াত আসে। কি হলো জান্নাত, থেমে গেলে কেন?
পরে কি হয়েছে বলো? আলিফ কি আসছিল সামিহাদের বাসায়? জান্নাত, আমার কিছু রিলেটিভ তোমার সাথে দেখা করতে যাচ্ছে, একটু নিচে আসো। আসছি। জান্নাত, পরে কি হলো বলে যাও প্লিজ। ভাইয়া আজ না, পরে কোনো একদিন আমি আপনার বাসায় আসবো, পরে না হয় বাকিটুকু বলবো। ওই দিনকে আলিফ আসছিল? সামিহার বাবা আলিফকে মেনে নিছিল? তাহলে এমন কি হলো যার কারণে আমার সাথে সামিহার বিয়ে দিতে হলো? কি হয়েছিল 2 বছর আগে? আমাকে তা জানতেই হবে। সামিহা কোথায় গেল? এদিকে স্বামীহা এমন কেন হয় আমার সাথে? সব সময় আমার ভালোবাসার মানুষগুলোই কেন আমার থেকে দূরে সরে যায়? আমার মনে শুধু একজনই আছে, তাকে ছাড়া আমি আর কাউকে আমার মনে জায়গা দিতে পারবো না কোনো দিনও কাউকে নতুন করে ভালোবাসতে। এদিকে তানভীর পার্টিতে কোথাও স্বামীহাকে না পেয়ে বাসায় চলে আসে। ভাবছে ও হয়তো একাই বাসায় চলে আসছে, কিন্তু বাসায় এসে দেখে স্বামীহা এখনো বাসায় আসেনি। তাহলে স্বামীহা কোথায়? আবার কার নিয়ে স্বামীহাকে খুঁজতে বের হলো তানভীর। অনেকক্ষণ খোঁজার পর স্বামীহাকে খুঁজে পেল। একা একা রোডের মাঝে হাঁটছে আর কাঁদছে। তানভীর কার থেকে নেমে স্বামীহার সামনে গিয়ে দাঁড়ায়। কান্না করে চোখ ফুলিয়ে লাল হয়ে গেছে। তানভীর বলল, প্রবলেম কি তোমার? এত রাতে এভাবে একা একা রোডে হাঁটছো কেন? আর এখনো বাসায় যাওনি কেন? আপনি এখানে কেন আসছেন? আমি আপনাকে আমার চোখের সামনে দেখতে চাই না। আপনি এখান থেকে চলে যান বলছি। পার্টিতে যা হয়েছে তার জন্য সরি। আমি জানতাম না তুমি অন্য কাউকে ভালোবাসো। তানভীরের এমন কথা শুনে অবাক হয়ে তানভীরের দিকে তাকালো। তানভীর বলল, তুমি যাকে ভালোবাসো তার কাছে যেতে চাইলে আমি তোমাকে আটকাবো না। আপনি আমার সাথে মজা করছেন? আমি যাকে ভালোবাসি তার কাছে যেতে পারলে অনেক আগেই চলে যেতাম। ওকে ছাড়া এতদিন থাকতাম না। নিজের ভালোবাসার মানুষটাকে ছেড়ে থাকার কষ্টটা তা আপনি কি করে বুঝবেন? কথাগুলো বলতে বলতে কান্না করতে করতে রোডের মাঝে বসে পড়ল স্বামীহা। সামিহা এসব কি বলছে? সামিহা ওর ভালোবাসার মানুষটার কাছে কেন যেতে পারবে না? এখন ওকে এসব কিছু জিজ্ঞেস করা ঠিক হবে না। এমনিতেই অনেক কান্না করছে। এখন রোডের মাঝে বসে না থেকে কারে এসে বসো। অনেক রাত হয়েছে। এত রাতে এভাবে রোডে থাকাটা ঠিক হবে না। কি হলো? আসতে বলছি তো। তানভীর স্বামীহার দিকে তাকিয়ে দেখে ও রোডের মাঝে পড়ে আছে। মনে হয় অনেক কান্না করার কারণে সেন্সলেস হয়ে গেছে। তারপর কোলে করে কারে এনে বসালো। গাড়ি ড্রাইভ করে বাসায় এসে স্বামীহাকে কোলে করে রুমে নিয়ে এসে বেডে শুইয়ে দিল। তানভীর মনে মনে বলল, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জান্নাতের সাথে কথা বলতে হবে। কয়েক সপ্তাহ পর আজ জান্নাত সিয়াতের সাথে তানভীরদের বাসায় আসবে। স্বামীহা মামুনের সাথে কিচেনে রান্না করছে। তানভীর শুধু অপেক্ষা করছে জান্নাত কখন আসবে আর তানভীর কখন সত্যিটা জানতে পারবে। এদিকে জান্নাতের পছন্দ মতো সব কিছু রান্না করলো স্বামীহা। বলতে গেলে স্বামীহা রান্না করেনি, মামুনি রান্না করেছে। ও শুধু মামুনির সাথে একটু হেল্প করেছে। ওই দিন পার্টির পর থেকে 2-3 দিন সামিহা আমার সাথে কোনো কথা বলেনি, কিন্তু কিছুদিন পর সব ঠিক হয়ে গেছে। হঠাৎ কলিং বেল বাজলো। স্বামীহা দৌড়ে গিয়ে ডোর খুলে দেখে জান্নাত আর সিয়াত আসছে। সামিহা, কেমন আছিস তুই? সেই পার্টি থেকে আসার পর তো তোর কোনো খোঁজ খবরই নাই। আমি ভালো আছি, আর তোকে দেখে তো মনে হচ্ছে তুই আমার থেকেও বেশি ভালো আছিস। ভালো তো থাকবই। এখন ভেতরে আসেন মহারানী। বাইরে দাঁড়িয়ে থাকবেন নাকি? সিয়াদ ভাইয়া, ভেতরে আসো। তাহলে আমার কথা মনে আছে তোমার? আমি তো ভাবলাম ফ্রেন্ডকে পেয়ে আমাকে ভুলে গেছো। আর তানভীর, কেমন আছিস তুই? ভালোই। তোর কি খবর? এঙ্গেজমেন্টের পর থেকে তো আমার সব সময় ট্যারোটের খবরই দেখা যাচ্ছে। 13টার খবর মানে কি বললা তুমি? আমি আবার কখন কি বললাম? এই তানভীর, সামিয়া, আমি কি কিছু বলছি? জান্নাত, সিয়াদ ভাইয়া কখন কি বললো? শেষে তুইও সিয়াতের পক্ষ নিলি? সবাই একসাথে লাঞ্চ করে। এখন হলরুমে বসে গল্প করছে আর টিভি দেখছে। তানভীর আর জান্নাতের সাথে একা কথা বলবে, বাকি কথা জানবে আর কি। সবাই টিভি দেখছিল। তানভীর তখন জান্নাতকে ইশারায় ডাকে। জান্নাত এসে বলে, কিছু বলবেন ভাইয়া? ওই দিন কি হয়েছিল প্লিজ একটু বলো, আমার জানাটা খুব জরুরি। ওই দিন কি হয়েছিল ওটা বলার জন্যই আজ আমি আপনার বাসায় আসছি। ওই দিন যেদিন সামিহাদের বাসায় আলিফ ভাইয়ার আসার কথা ছিল। কি হলো মামুনি, কখন আসবে আলিফ? দুপুর পার হয়ে বিকেল হয়ে গেল, কোথায় ও? আলিফ কি আসবে না? আসবে বাবাই, ও আমাকে অনেক ভালোবাসে।
কখন থেকে ওর ফোনে ট্রাই করছি, কিন্তু ফোন সুইচ অফ বলছে। ফোন সুইচ অফ বলছে কেন? এখন তো আমার একটু টেনশন হচ্ছে। কোথায় আলিফ? হঠাৎ আননোন নম্বর থেকে ফোন আসলো। সামিহা ফোন রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আপনি কি মিস্টার আলিফের রিলেটিভ? কিন্তু আপনি কি বলছেন? আমি ইন্সপেক্টর জামান বলছি। মিস্টার আলিফের অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি এখন সিটি হাসপাতালে আছেন। মিস্টার আলিফের ওয়ালেটে ওনার আইডি কার্ড ছিল, তার থেকে আমরা ওনার নাম জানতে পেরেছি। আর ওনার কল লিস্টের লাস্ট নাম্বারটা আপনার ছিল, তাই আপনাকে জানালাম। ওনার ক্রিটিক্যাল কন্ডিশন, ডক্টর কিছু বলতে পারছে না। আপনারা যত দ্রুত সম্ভব হসপিটালে চলে আসুন। কথাটা শুনেই সামিহার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। ফ্লোরে বসে পড়ল ও। সামিহা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি বলল এটা? বাবাই বলল? কি হয়েছে মামুনি? কার ফোন ছিল? কি বলছে? বাবাই, আলিফ। এটুকু বলার পর সামিহার আর কিছু মনে নেই, সেন্সলেস হয়ে গেছে। হসপিটালে সামিহার সেন্স ফিরে আসলে সামিহার সাথে সাথে আলিফকে দেখতে চায়, কিন্তু কেউ ওকে আলিফের কাছে যেতে দিচ্ছিল না। চিৎকার করে বলতে থাকে, বাবাই, আলিফ, বাবাই, আলিফের কাছে নিয়ে যাও। আলিফ কোথায়? আমি আলিফের কাছে যাব। সামিহা দৌড়ে কেবিন থেকে বের হয়ে ডক্টরের কাছে এসে আলিফের কথা জানতে চায়। বলে, ডক্টর কোনো কথা বলছে না কেন? আমার আমার আলিফ কোথায়? ডক্টর, আমার ছেলে এখন কেমন আছে? ও ঠিক হয়ে যাবে তো? সরি, আমরা ওনাকে বাঁচাতে পারি না। মাথায় অতিরিক্ত আঘাত লাগার কারণে অনেক ব্লিডিং হয়। আমরা যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু কি বলছেন এসব ডক্টর? কি সব জায়গা বলছেন? আমার আলিফের কিচ্ছু হতে পারে না। আমি ওকে দেখবো। ও কোথায়? আমাকে আলিফের কাছে নিয়ে যান। সামিহা শান্ত হ প্লিজ। দেখ না জান্নাত, সবাই এমন কেন বলছে? কেউ আমাকে আলিফের কাছে যেতে দিচ্ছে না। ডক্টর, ডক্টর এসব কি বলছে? সবাই ডক্টরের সাথে যাই গিয়ে দেখে আলিফকে একটা বেডে শুইয়ে রাখছে। ওর গায়ের সাদা শার্ট রক্তে লাল হয়ে গেছে। সামিহা আস্তে আস্তে ওর কাছে এগিয়ে আসলো, তারপর চিৎকার করে বলতে শুরু করলো, ও ওঠো, দেখো সবাই কি বলছে। তুমি উঠে সবাইকে, তুমি উঠে ওদের সবাইকে বলে দাও তুমি তোমার স্বামীকে ছেড়ে কোথাও যেতে পারো না। তোমার তো আজ আমাদের বাসায় যাওয়ার কথা ছিল, তাহলে তুমি এখানে এভাবে শুয়ে আছো কেন? ওঠো না প্লিজ, ওঠো। কিন্তু এখন আর ভালো লাগছে না, অনেক ফান হয়েছে, এখন ওঠো। মামুনি চুপ করো প্লিজ, আলিফ আর উঠবে না। কি বলছো বাবা এসব? আলিফ কেন উঠবে না? ও আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছেড়ে যেতে পারে না। আলিফের কাছে গিয়ে ওকে ঝাঁকাতে ঝাঁকাতে, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি বলেছিলে তুমি সব সময় আমার কাছে, আমার পাশেই থাকবে। তাহলে আজ কেন তুমি আমাকে একা রেখে চলে গেলে? প্লিজ আলিফ ওঠো, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না আলিফ। তারপর তানভীর বলে, আলিফ বেঁচে নেই, ও মারা গেছে। মারা গেছে। আলিফ ভাইয়া সামিহাদের বাসায় আসার সময় রোডে এক পাশ থেকে সামিহার জন্য ওর পছন্দের ফুল নিতে গেছিল। ঠিক তখনই পেছন থেকে একটা ট্রাক এসে সামিহা ওর ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেললো। ও তো ওর ভালোবাসার মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখার আগেই ওর সব স্বপ্ন ভেঙে গেল। আলিফ ভাইয়া মারা যাবার পর সামিহা নিজেকে এক ঘোর করে নিয়েছিল। কারোর সাথে কথা বলতো না, এমনকি নিজের রুম থেকেও বের হতো না। হাসতে ভুলে গেছিল, নিজের ভালোবাসার মানুষটাকে হারানোর কষ্ট সহ্য করতে পারেনি। ও কথা বলতেও ভুলে গেছিল, আঙ্কেল আন্টির সাথেও কোনো কথা বলতো না। ওর অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছিল। তাহলে ও আমাদের বিয়েতে রাজি হলো কেন? আর ওর ঠিক হলোই বা কি করে? আঙ্কেল ওনার একমাত্র মেয়েকে নিজের চোখের সামনে এইভাবে দেখতে পারছিল না, যার কারণে আঙ্কেলের একটা বড় স্ট্রোক হয়ে যায়। উনি প্রায় মারা যেতে যেতে বেঁচে যান। ডক্টর বলেছিল আঙ্কেল কোনো বিষয় নিয়ে প্রিন্স হলে প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সামিহা ওর বাবার জন্য আবার হাসতে শুরু করলো, নিজের কষ্টগুলোকে নিজের মাঝে চেপে রাখলো। ওর বাবা মার জন্য আবার আগের মতো হাসতে খেলতে শুরু করলো। ও তো ওর বাবাকে অনেক ভালোবাসে, ওর জন্য ওর বাবার কিছু হোক এটাও চাইতো না।
নিজের কষ্টগুলো কখনো কারোর সাথে শেয়ার করেনি। ওকে দেখে কেউ বলতে পারবে না ওর মনের মাঝে এত কষ্ট লুকিয়ে আছে। সামিয়া এখনো আলিফকে ভুলতে পারেনি, এখনো আলিফকে ভালোবাসে, কিন্তু এখন আলিফের কথা মনে হলে আর কান্না করে না। আলিফ সব সময় ওর মুখে হাসি দেখতে চাইতো, তাই হাজার কষ্টের পরেও সামিহার মুখ থেকে হাসি ফুরোয় না। তানভীর স্বামীহার দিকে তাকিয়ে দেখে ও টিভিতে কার্টুন দেখছে আর হাসতে হাসতে তুহির উপর পড়ে যাচ্ছে। মাঝে মাঝে স্বামীহাকে একদম ছোট বাচ্চাদের মতো লাগে। তানভীর মনে মনে বলে, যাকে এতটা ভালোবাসতো তাকে হারানোর কষ্টটা অনেক, কিন্তু ওকে দেখে আমি কখনো বুঝতেই পারিনি ওর মনে এত কষ্ট লুকানো আছে। আমি তোমার ফার্স্ট লাভ না হলেও তুমি আমার ফার্স্ট লাভ। আমি তোমাকে আর কোনো কষ্ট পেতে দিব না। কোনো কষ্ট তোমাকে স্পর্শ করবে তো দূর, তোমার আশেপাশেও আসতে পারবে না। আমার ভালোবাসা দিয়ে আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দিব। তুমি আমাকে ভালোবাসতে না পারো, তাতে কি? আমার ভালোবাসাই আমাদের সুখে থাকার জন্য যথেষ্ট। তোমার আলিফকে ভুলতে হবে না, কারণ ফার্স্ট লাভ কখনো ভোলা যায় না। কিন্তু আমি তোমাকে এতটা ভালোবাসবো যাতে করে তুমিও আমাকে না ভালোবেসে থাকতে পারবে না। তুমি আমাকে ভালোবাসতে বাধ্য হবে। জান্নাত সেই কখন থেকে তানভীরের সাথে যেন কি কথা বলছে। এটা ভেবে স্বামীহা বলল, ওই শাকচুন্নি, কখন থেকে ওইখানে দাঁড়িয়ে কি এত কথা বলছিস? এখানে আয় ফকিন্নি। আরে, তোর হ্যান্ডসামের সাথে কথা বলছি তাই এরকম চলছিস নাকি? তোর ইচ্ছে থাকলে আমি নিজে ওই উল্লুকটাকে তোকে দিয়ে দিব, নিবি নাকি তা বল। চুপ কর ফোয়েননি, আমার আর কাউকে লাগবে না। কেমন মেয়ে তুই নিজের হাজবেন্ডকে অন্য কাউকে দিয়ে দেওয়ার কথা বলছিস? ফোয়েননি, হাজবেন্ডের প্রতি কোনো মায়া প্রেম ভালোবাসা বলতে কিছুই নয়। কি আমার হাজবেন্ড? এমন ইংরেজ হাজবেন্ড থাকার চেয়ে না থাকাই ভালো। তানভীর মনে মনে বলে, একদিন তুমি তোমার এই ইংরেজ হাজবেন্ডকেই নিজের থেকে বেশি ভালোবাসবে, এমনকি আলিফের থেকেও বেশি। আমি আজ থেকে তোমার মনে আমার জন্য ভালোবাসার বীজ বুনতে শুরু করব। তুমি আমাকে না ভালোবেসে কোথায় যাবে? রাতে স্বামীহা বালিশ আর চাদর নিয়ে সোফায় যাচ্ছি। এমন সময় তানভীর বলে, কোথায় যাও? সোফায়। কেন? কেন কি? আপনি বেডে শুয়ে আছেন, আমি শুভ কোথায়? এই বেডটা যথেষ্ট বড়, তুমিও এখানে শুতে পারবে। আমি আপনার সাথে এক বেডে শুভ না। না, তুমি আজ বেডেই শুবে। তাহলে আপনি সোফায় যান। কেন? আমিও বেডেই শুব। কি আজব, আপনি আপনার বেডেই ঘুমান তো, আমার বেড লাগবে না। আজ তুমিও বেডে শুবে আর আমিও। কি নাটক শুরু করলেন বলেন তো? কোনো নাটকই শুরু করিনি। আমি বেডে শুব আর আমার বউ সোফায় শুবে, এটা আমি হতে দিতে পারি না। এখন আসো, আর সোফায় না বেডে শুয়ে যাও। আপনি কেন এসব নাটক করছেন? আমি তো বলছি আপনাকে ভালোবাসি না। আমি কি তোমাকে বলছি আমাকে ভালোবাসতে? তোমার ভালোবাসা আমার লাগবে না, আমার ভালোবাসাই যথেষ্ট। আমি আলিফকে। কথাটা বলার আগেই তানভীর স্বামীহার দুই হাত ওর দুই হাতের মধ্যে নিয়ে বলতে শুরু করে দিল, আমি তোমার অতীত সম্পর্কে কিছু জানতে চাই না। তোমার লাইফে কি হয়েছে না হয়েছে তা এখন জেনে আমি কিছু করতে পারবো না, কিন্তু বর্তমানে তোমাকে নিয়ে আমাদের ভবিষ্যৎ সুন্দর করতে চাই। প্লিজ সামিহা, আমাকে একটা চান্স দাও। আপনাকে দেওয়ার মতো আমার মনে একটু ভালোবাসা নেই। আমার মনে যেটুকু ভালোবাসা ছিল সব আলিফকে দিয়ে, এখন আমার কাছে আর কিছুই নেই। তোমার ভালোবাসা আমার চাই না, কিন্তু তুমি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করতে পারবে না। আপনি আমাকে নিয়ে সুখী হতে পারবেন না। আমি কোনোদিনও আপনাকে আমার মনে জায়গা দিতে পারবো না, কখনো আপনাকে ভালোবাসতে পারবো না। তা পরে দেখা যাবে। তুমি আমার সাথে থাকলে আমি এমনিতেই সুখী হব। কে কখন কার মনে জায়গা করে নেয় তা কেউই বলতে পারে না। তোমার মনেও আমার জন্য একদিন না একদিন ঠিকই ভালোবাসা জন্ম নেবে। তুমি তোমার অতীতটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছো, যা তোমার লাইফ থেকে চলে গেছে তার কখনো ফেরত আসবে না। আর তুমি এখনো এমন কাউকে ভালোবাসো যাকে তুমি আর কখনো পাবে না। আলিফ তোমাকে সবসময় সুখী দেখতে চাইছিল, সব সময় তোমার মুখে হাসি দেখতে চাইতো, যে হাসিটা তোমার মন থেকে আসতো। তোমাকে এভাবে দেখে আলিফ কি কষ্ট পাচ্ছে না? কি বলবো আমি? উনি তো ভুল কিছু বলছেন না। স্বামীহা ওর হাত থেকে হাত সরিয়ে নিয়ে বলে, আমি ভালোবাসায় বিশ্বাস করি না। আগে জানতাম সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না, কিন্তু আমি তো আলিফকে হারিয়ে ফেলেছি। আল্লাহ সত্যিকারের প্রেমিক প্রেমিকাকে কখনো আলাদা করেন না, তাহলে আমাদের কেন আলাদা করে দিল? আমাদের ভালোবাসা কি সত্যি ছিল না? আমি তোমার ভাগ্যে ছিলাম, তাই হয়তো আল্লাহ তোমার থেকে আলিফকে
আলাদা করে দিয়েছেন। ভাগ্যকে কেউ কখনো বদলাতে পারে না। আমার ভাগ্যে তুমি ছিলে, আর তাই তো তোমাকে আমার জীবনসাথী হিসেবে পেয়েছি। এভাবে কয়েক মাস কেটে গেল ওদের। তুই কি সত্যি তানভীর ভাইয়াকে ভালোবাসিস না? জানো, সবকিছু জানার পরেও তুই এই কোয়েশ্চেন করছিস? আমি শুধু আলিফকেই ভালোবাসি। জানি তুই আলিফ ভাইয়াকে ভালোবাসতি, কিন্তু এখন আমার মনে হয় তুই তানভীর ভাইয়াকে ভালোবাসিস। তুই এসব নিয়ে কথা বললে আমি আর কোনো দিনও তোর বাসায় আসবো না। আরে রাগ করিস কেন? তানভীর ভাইয়া তোকে অনেক ভালোবাসে। তানভীর ভাইয়া অনেক ভালো মনের মানুষ। আমি তো খারাপ বলিনি, কিন্তু আমি ওনাকে ভালোবাসতে পারবো না। তানভীর ভাইয়া তোর মনে জায়গা করে নিছে। তুই ঠিকই একদিন তানভীর ভাইয়াকে ভালোবাসবি।